স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যা মামলার আসামি ৩০, পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থ বছরে মোট ৩,৬০,৯৬২ কোটি টাকা রাজস্ব আদায়। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত, খাবারের অপেক্ষায় ত্রাণ কেন্দ্রে ভিড়। এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে মামলার প্রধান আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল ২ শুনানি শেষে অভিযোগ আমলে নেয়ার আদেশ দেয়। এছাড়া মামলার ৩০ আসামির মধ্যে পলাতক ২৬ আসামির বিরুদ্ধে প্রসিকিউশন গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে তা মঞ্জুর করে আদালত। অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর প্রথম মামলা। এই মামলায় কারাগারে থাকা ৪ আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। গত বছরের ১৬ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-এর ২ এবং ৩-এর ৪-এর ১, ২, ৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেইল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। ২০২৪-২৫ অর্থ বছরের শেষ দিন আজ সকাল ১০টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩,৬০,৯৬২ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান সকালে সাংবাদিকদের এমন তথ্য জানান। তিনি বলেন, গত বছরের চেয়ে এবার বেশি রাজস্ব আদায় হবে, তবে গত কয়েকদিনে ব্যবসা বাণিজ্যে কিছুটা সমস্যা হয়েছে। অতীতের মতো দক্ষতা ও নিষ্ঠার সাথে রাজস্ব আদায়ে কর্মকর্তা কর্মচারীরা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে ৩,৬০,৯২২ কোটি টাকা, সকাল 10টা পর্যন্ত। তো যেটা হয় যে আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো। আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত। কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। করোনা পরীক্ষার ব্যবস্থা নেই ২৫০ শয্যা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে। উপসর্গ নিয়ে রোগী ভর্তি হলেও মিলছে না সেবা। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। হবিগঞ্জ ২৫০ শয্যার এই হাসপাতাল থেকে প্রায় প্রতিদিন ফিরে যাচ্ছেন করোনা উপসর্গ নিয়ে আসা রোগী। কারণ বিশাল এই হাসপাতালে পিসিআর ল্যাব এবং পরীক্ষার কিট নেই। রোগীরা বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। অনেকেই ছুটছেন সিলেট ও ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে। করোনা প্রতিরোধে কার্যকর কি ব্যবস্থা নেবে, এখানে কোনো ধরনের যন্ত্রপাতি নাই, বিভিন্ন সমস্যায় জর্জরিত এই হাসপাতাল। করোনার টেস্টের জন্য যে পিসিআর যন্ত্রটা নাই, আরো আনুষঙ্গিক যে যন্ত্রপাতি লাগে ওইগুলো অনেকটা নাই এবং যেগুলা আছে এগুলা পকেজু। গত বছর হাসপাতালে একটি করোনা কর্নার করা হলেও বর্তমানে তা সাধারণ রোগীর দখলে। আমরা কিভাবে বুঝতে পারবো এখানে করোনা না অন্য কিছু? তার কারণ আমাদের সিলেট বা ঢাকা যাওয়া লাগে। এই রোগটা যে আমরা তো পরীক্ষা না হলে আমরা রোগটা বুঝতে পারি। এখানে আইলে তারা ফিরতে জেলা ঢাকা যাওগা সিলেট যাওগা। ইনফেকশন বলতে আমরা তার কিছু বুঝি না। করোনার মেশিনটা হইলে আমরা বুঝতাম কি করোনার ইনফেকশন না আমরা শ্বাসকষ্ট কিসের থেকে আসলো। অক্সিজেন ছাড়া সকল প্রকার সরঞ্জাম ঘাটতির কথা জানিয়ে সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।
সারা দেশে আবার একটু কোভিডের প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যে আমাদের সিলেট বিভাগেও আমি পরশু পর্যন্ত যতটুকু জানি 5 জন রোগী ডায়াগনোসিস হয়েছে এবং একটা মৃত্যু আছে আমাদের। তো আমাদের হবিগঞ্জে আসলে আমাদের বর্তমান হাসপাতালে আমরা আমাদের র্যাপিড অ্যান্টিজেন কিট ওটার স্বল্পতা আছে। জনগণের প্রতি আমাদের আহ্বান, আপনারা আতঙ্কিত হবেন না। সাধারণ স্বাস্থ্যবিধি যেগুলো আমরা কোভিডের সময় মেনে চলেছি এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন। যেমন যেখানে ভিড় আছে ওই সমস্ত ভিড় এড়িয়ে চলা, বাইরে থেকে গেলে হাত ধোয়ার ব্যবস্থা করা বা মাস্ক পরিধান করা। চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তাকক্ষ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ভাড়া ভবনে চলছে আদালতের কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে ভাড়া ভবনে 8 বছর কাটলেও হয়নি স্থায়ী সমাধান। জায়গা সংকট সহ নানা কারণে আইনজীবী ও বিচার প্রার্থীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। 1983 সালে পৌর শহরের অফিস মহল্লায় আদালত ভবন নির্মাণ করে সরকার। শুরুতে এই ভবনে ফৌজদারি আদালতের কার্যক্রম চললেও পরে দেওয়ানি আদালতের কার্যক্রম শুরু হয়। 2016 সাল থেকে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। পরে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে পৌরসভার একটি ভাড়া নেয়া ভবনে চলে আদালতের কার্যক্রম। কিন্তু আদালত কক্ষে পর্যাপ্ত জায়গা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আইনজীবীদের। এখানে প্রায় 45 থেকে 50 জন আইনজীবী কাজ করি, সিভিল এবং ক্রিমিনাল উভয় পক্ষ মিলে। এখানে যেমন আমরা বসার জায়গা নাই, নথিপত্র রাখার জায়গা নেই। একটা সিঁড়ি দিয়া উপরে উঠতে নামতে বিচারপ্রার্থী মানুষ মানে বিভিন্ন ধরনের হয়রানি হচ্ছে। অচিরে এই সমস্যার সমাধান না করলে মানে আইনি প্রক্রিয়া কার্যক্রম করতে সমস্যা আছে। আদালতে আসা বিচার প্রার্থীরাও পড়ছেন ভোগান্তিতে। অনেক সময় সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তাদের। বিচার প্রার্থী যারা আসে তারা অনেকেই অসুস্থ অবস্থায় সিঁড়িতে দাঁড়িয়ে থাকে, উপরে উঠতে নামতে কষ্ট হয়। এই অফিস আদালতের মূল্যায়ন আমরা পাইতেছি না। আড়াই থাকতে থাকতে আডু মুডু ব্যথা হয়ে যায়। পায়খানা প্রস্রাব করতে গেলে বোঝেন, মাদ্রাসায় গেলে তালা, আর কুলে গেলে মসজিদে তালা যায়। হাইকোর্টের কামে আইনি একটা আশ্রয় নিতে, আইনি আশ্রয় নিয়ে বেআইনি লাইনে ভুগতে আছে আপাতত। দাবি হলো খুব তাড়াতাড়ি অনতিবিলম্বে আমাদের পুরাতন কোর্টটা যেন হয়। দ্রুত নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনভোগান্তি কমানোর জন্য এখানে নতুন ভবনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। খুব দ্রুত এই প্রস্তাব প্রেরণ এবং নতুন ভবনের উদ্যোগ গ্রহণ করা হবে। এই আদালতে কয়েক হাজার মামলা বিচারাধীন রয়েছে। নির্বিঘ্নে বিচার কাজ পরিচালনার জন্য নতুন আদালত ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তাকক্ষ। কূটনৈতিক আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এমনটাই জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি। তিনি বলেন, আলোচনায় ফিরে আসার কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি এবং বিষয়বস্তু স্পষ্ট নয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। ফতোয়ায় তাদের আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে দুইজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিরাজি। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোতে বন্দুক হামলায় দেশটির ফায়ার সার্ভিসের কমপক্ষে 2 জন সদস্য নিহত হয়েছেন। আহত হন আরও বেশ কয়েকজন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, একটি পাহাড়ি এলাকায় ঝোপে লাগা আগুন নেভাতে গেলে দমকল কর্মীরা হামলার শিকার হন। স্থানীয় শেরিফ জানান, কোয়ার্ডি আলেন শহরের কাছে এক বা একাধিক সক্রিয় বন্দুকধারী উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল দিয়ে হামলা চালায়। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ক্যানফিল্ড মাউন্টেন এলাকার আশেপাশে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল ট্রায়ালের শেষ দিনে বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে কিছুক্ষণ পরই শুরু হবে প্রীতি ম্যাচ। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব, তার কাছেই জানবো বিস্তারিত। হাসিব, ট্রায়ালে থাকা ফুটবলারদের ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ ও উপস্থিতি কেমন দেখছেন? সুমনা, ফুটবলের নতুন হাওয়া বইছে। এটা আসলে আমরা যদি 4 জুন বাংলাদেশ ভুটান এবং 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের দিকে তাকাই, তখন থেকে আসলে একটা উচ্ছ্বাস চলতেছে, একটা নতুন পরিবর্তনের হাওয়া দেখতে পাচ্ছি। এবং
ট্রায়ালে আসা ফুটবলারদেরকে নিয়ে আর কিছুক্ষণ পর 4টা থেকে যে ম্যাচটা শুরু হবে সেখানেও কিন্তু দর্শকদের উচ্ছ্বাসটা বেশ খানিকটা উচ্ছ্বাস অনেক অন্য লেভেলে চলে গেছে বলা যায়। কারণ আমি ঠিক স্টেডিয়ামের মূল গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে দর্শকদের ভিড়টা প্রচণ্ড ছিল এবং এখনও আছে। দেখতে পাচ্ছেন যে বেশ ভিড় এবং প্লেয়াররা বেরোচ্ছেন হয়তো ব্যক্তিগত কাজে, কিন্তু যখনই প্লেয়াররা বেরোচ্ছেন যে একটা কাজেই হোক না কেন, আসলে দর্শকদের সেলফি তোলার আবদার মেটাতে আসলে তাদের যে কাজটা তারা আসলে সেটা করতে পারছেন এবং এটাই স্বাভাবিক হয়তো, কারণ দেশের ফুটবলে এরকম একটা পরিবর্তন যেমনটা আসলে আমরা সব সময় একটা প্রত্যাশা রাখি এবং সেটাই কিন্তু আসলে বাস্তব রূপ দেখতে পাচ্ছি। এবং এই প্রত্যাশা জায়গাটা আসলে যে 14 দেশে 52 জন ফুটবলার থেকে নেক্সট গ্লোবাল স্টার বাফুফে খুঁজছে এবং তারাই পর্যায়ক্রমে অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 23 কিংবা জাতীয় দলে সুযোগ করে নেবেন, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য যেই পথ বাফুফে তৈরি করেছে বা করার চেষ্টা করেছে সেটা আসলে প্রশংসনীয়। এবং সেখান থেকে যে ফুটবলাররা আসবেন সেটাতে তাদেরকে এক পলক তাদের সাথে সেলফি তোলা, তাদেরকে একটু কথা বলা তাদের সাথে, যদি তারা অনেকে ভেঙে ভেঙে বাংলা বলেন, কি হয়তো বাংলা বলতেই পারেন না, কিন্তু দর্শকরা তাদের কাছ থেকে একটা সেলফি তোলা, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করা, এটাই হচ্ছে অনেক বড় একটি পাওয়া এবং এটার জন্য আসলে দর্শকদের উচ্ছ্বাসটা এখন পর্যন্ত প্রচণ্ড। এবং ম্যাচ শুরু হবে বিকাল 4টায়। স্টেডিয়ামের 2 নম্বর এবং 3 নম্বর যে ভিআইপি প্রবেশ গেটটা সেটা 3:30টায় খুলে দেওয়া হবে। দর্শকরা অনেকে যারা যেখানে ছিল তারা চলে গিয়েছেন, বাকিরা যাওয়ার চেষ্টা পথে আছেন। তো সব মিলে আসলে ছোট পরিসরে যদি বলি বেশ ভালোভাবেই দর্শকদের উপস্থিতি ঢাকা স্টেডিয়ামে রয়েছে। সুমনা। জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আবু সাইদ হত্যা মামলার আসামি 30, পলাতক 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছরে মোট 3,60,962 কোটি টাকা রাজস্ব আদায়। গাজা ইসরায়েলি হামলায় আরও 72 ফিলিস্তিনি নিহত, খাবারের অপেক্ষায় ত্রাণ কেন্দ্রে ভিড়। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।